আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। খুব মন খারাপ। এই যে 2 দিন পর পর আমার মিতা, বিশাল ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ, হয় মাইক খায়, নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নাহলে ধাক্কা দেয়। কাহিনী একটা লেগেই আছে। সার্জিস ছিল তার সাথে, তার পার্টনার। সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ চিটাগাং থেকে আসার পথে তাদের গাড়ির দুর্ঘটনার শিকার হয়েছে নাকি কেউ ল্যান্ড ওয়েতে অ্যাটাক করছে, সেটা আজও আমরা বুঝতে পারলাম না। কাউকে গ্রেপ্তার করতেও শুনলো না। এর মধ্যে আবার সন্ধ্যায় এই গাজীপুরের কোন এক চৌরাস্তার মোড়ে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভেঙে দিছে। 3-4টা মোটরসাইকেলে এসে 10-12 জন এসে তার গাড়ি ভেঙে দিছে। তার হাতে দেখলাম যে কেটে গেছে নাকি। আরে দেখেন, এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয়, কিন্তু নিউজ যে ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা। এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল। আবার এই যে হাসনাত আব্দুল্লাহকে যে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বের হয়েছে। আচ্ছা, এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল। এই অবস্থা কেন আমার মিতা হাসনাত আব্দুল্লাহ? আমার তো দেখা মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। যাই হোক, কারা অ্যাটাক করলো, কেন অ্যাটাক করলো? বলা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করছে। ছাত্রলীগের ছেলেরা ঘরেই থাকতে পারে না ভাই, আবার অ্যাটাক করতে যাবে? আমি একটু খোঁজ নিলাম। আফটার অল আমার মিতা তো রাজনীতি না হয় দুইজন দুই দিকে দুই মেরুতে করি। খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হলো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। কারণ সে গাজীপুরে আসছিল। ওই যে গাজীপুরের জুট ব্যবসা, এটা আপনারা জানেন, একটা খুব বিশাল ব্যবসা এবং এটার সাথে রাজনৈতিক ক্ষমতা জড়িত। এখানে বেশ চাঁদাবাজি হয়। তো হাসনাত আব্দুল্লাহ এই জুট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসছিল। অনেকদিন ধরেই এই গাজীপুরের দিকে তার নজর, যদিও সে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কিন্তু তার নজর গাজীপুরের দিকে এবং গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে সে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে, প্রেশার দিছে যে এনসিপি কে চাঁদা দিতে হবে, হাসনাতকে চাঁদা দিতে হবে। এইভাবে গাজীপুরের ব্যবসায়ীরা তার উপরে এমনি বিলা ছিল, সে বেশ কিছু চাঁদাবাজি অলরেডি করছে। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়। কপালও খারাপ আমার মিতার, গতকাল পাইছে। পায়া গাড়িটা ভাঙছে, কিন্তু বেশি ছেঁচাটা তেমন জমে নাই। কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না। কারণ এইসব সূচো মেরে আবার হাতে গন্ধ হইতে পারে। গাজীপুর বিএনপির এই ডিসিশনটা ভালো। এসব হাসনাত মাসনাত এগুলোর মায়ের কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। সর্বনাশ সর্বনাশ, এ কি দাম বাড়াটা বাড়লো! আমার বাপের জন্য আমার মনে পড়ে না যে এক লাফে এরকম 15-20 টাকা তেলের দাম পড়ছে। আমি 15-20 টাকার লিটারের তেল দেখছি। কেরোসিন তো এক সময় এরশাদের সময় যে তখন আপনার শের দরে বা 1 পাইট 2 পাইট 1 ছটাক 2 ছটাক বিক্রি হতো, সেগুলো দেখা লোক আমরা তো। কিন্তু এইভাবে লাভ দিয়ে জিনিসের দাম বাড়বে আবার! এতদিন শুনে আসলাম যে বাংলাদেশে আপনার পেট্রোল আর অকটেন বাংলাদেশে তৈরি হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বিদেশ থেকে আমদানির প্রয়োজন পড়ে না। তো যে জিনিসটা বাংলাদেশে তৈরি হয় এই জিনিসটারও দাম কেন লিটারে 15-20 টাকা বাড়তে গেল? আমার মাথায় আসলে এই হিসাব মানে ধরছেই না এই হিসাব। এবং এই গতকালকেই যেদিন তেলের দাম বাড়ানো হলো তার আগের দিন জ্বালানি প্রতিমন্ত্রী নাকি বললেন যে আমাদের স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ আছে। স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ যদি থেকে থাকে, তাহলে এরকম একেবারে পাগলা ঘোড়ার ছুট কেমনে মানুষ, মানে এত দাম বাড়া মানুষ সহ্য করবে কেমনে? মানে এটা তো খালি তেলের দাম বাড়া না, এর সাথে সাথে এটার প্রভাবে আরো জিনিসপত্রের দাম বাড়বে। কি কি বাড়বে বলছি, কিন্তু উনি যে এত রিজার্ভের বড়াই করলেন, তাহলে এত রিজার্ভ থাকতে তেলের দাম বাড়ানো হলো, এটা মানে যুক্তিটা কি, মর্মটা কি? হ্যাঁ,
ঠিক আছে, ধরেন পেট্রোল পাম্পে বিশাল লাইন, আমরা ধরেই নিতেছি যে হ্যাঁ তেলের ক্রাইসিস, বিশ্ববাজারে ক্রাইসিস আছে, সবাই জানে, এটা যুদ্ধ চলতেছে, সবাই জানে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের তো নেতারা বলতেছে যে না, সব ঠিক আছে, তেল আছে, আপনারা চিন্তা করেন না। এই যে দামটা বাড়াইলো, এখন কি পেট্রোল পাম্পে আমরা গেলে পরে ওই লাইন মানতে হবে না, লাইন দেওয়ার কোনো ব্যাপার থাকবে না? আমি আমার এক ছোট ভাইয়ের একটা, আমার পাঠানো একটা টেক্সট আপনি আপনাদেরকে পড়ে শোনাই, তার পরিচয়টা আমি প্রকাশ না করি, তার টেক্সটটা শুধু আপনাদেরকে একটু শোনাই। ছোট্ট টেক্সট, সে কি আমাকে বলছে, জানাইছে কি সেটা আমি আপনাদেরকে বলি। যে আজ আমি তেল নিতে গেলাম সকাল 6টা থেকে 8টা তেল পাম্প ঘুরে, 6টা থেকে 8টা তেল পাম্পে ঘুরছে, তেল পেয়েছি বিকাল 4টা 40 মিনিটে। 6টা থেকে 8টা পর্যন্ত ঘোরাঘুরি করছে। তারপরে কি অবস্থা হয়েছে শুনেন। 8টা তেল পাম্প ঘুরে ইউরেকা পাম্পে দাঁড়িয়েছিলাম সকাল 10টা 42 মিনিটে, মানে সকাল 6টা থেকে সে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে গিয়ে 10টা 42-এ একটা পাম্পে গিয়ে লাইনে দাঁড়াইছে। তেল পেলাম বিকেল 5টা 40 মিনিটে। আর সারাদিন লাইনে থাকা মানুষের সাথে কথা বলার পর সবার কথা, শেখ হাসিনা থাকলে যেখানেই হোক দেশের তেল থাকতো, যা অবস্থা মানুষের কথার, তাতে তো এই সরকারের একটা ত্রাহি ত্রাহি অবস্থা। আমার কথা হলো, এই যে আমার ছোট ভাইটার, সে আজকে সারাটা দিন দাঁড়ায় থেকে, একটা বন্ধের দিন তার মাটি হলো, পরিবারের সময় দিতে পারলো না, সে যে এত ঘন্টা দাঁড়ায় থাকলো, এখন যে তেলের দাম বাড়াইছে, পাবলিক বলছে ভাই দাম বাড়ায় দিই, ঠিক আছে দাম বাড়ান, যুদ্ধ চলতেছে আমরা জানি, দাম বাড়াইলে পরে আমার তেলটা আপনি নিশ্চিত করবেন কিনা, কাল থেকে এই যে পেট্রোল পাম্পগুলোতে এরকম লম্বা লাইন, এটা দেখবো না, এই গ্যারেন্টিটা কে দিবে? তারপরে আরো কাহিনী আছে, সেই কাহিনী আপনাদেরকে একটু শোনাই। সেই কাহিনীটা শোনাইলে মানে পুরো বিস্তর কাহিনীটা আপনারা শুনলে বুঝতে পারবেন কাহিনীটা কোথায় গিয়ে দাঁড়াইছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত 12টা থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটারে ডিজেল নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা ও কেরোসিন 130 টাকা। এর আগে সর্বশেষ গত 1 ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেই দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলের লিটারে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে, এতে লিটার প্রতি 18 টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ 20 টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে, যা লিটারে 19 টাকা বেড়েছে। ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আমার আরো প্রশ্ন আছে। প্রশ্ন হলো, এই যে পরিবহন খাতে, কৃষি খাতে এটার এফেক্ট পড়বে, বাজার মূল্যে এফেক্ট পড়বে, দৈনন্দিন বাজারে গিয়ে আমরা দেখবো যে জিনিসের দাম বেশি, তো বলবে যে তেলের দাম বাড়ছে, সবজির দাম বেশি। সেই জায়গাটাকে আমাদের সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে, কোনো কালে রাখছে না, এখনো নতুন সরকার রাখে। বাজারে যে 80 টাকার শসা আমি এখন যদি 120 টাকা চায় বসে 40 টাকা কেজিতে বাড়াবে, এইটা কে দেখবে? বা বাসে উঠলে পরে যে বাস ভাড়া আজকে ছিল ধরেন সাপোজ 100 টাকা, এটা যে কালকে 150 টাকা লাভ দিয়ে বাড়াবে, এটা কে দেখবে? আবার বিশ্ববাজারে তেলের দাম যখন পতন হবে, ধরেন যুদ্ধ পরিস্থিতি থেমে গেল, তখন কি আমাদের সরকার পারবে এই পরিস্থিতি আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিতে, নাকি মাঝখান থেকে কিছু ফরিয়া মানুষ তারা লাভবান হবে? আর ওই যে একটা প্রশ্ন শুরুতেই করলাম, অকটেন এবং পেট্রোল, এই দুইটার বিষয়ে আমাদের প্রশ্নটা থেকেই যাবে যে আমাদের দেশে এটাই নাকি বলা হয় স্বয়ংসম্পূর্ণ, নিজেরাই আমরা উৎপাদন করতে পারি, তাহলে এই ক্ষেত্রেও কেন জিনিসের দাম বাড়ালো? মোটটা কথা, নতুন সরকার আসার পর তাকে সবচেয়ে ঝুঁকির সিদ্ধান্ত যদি নিতে হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এইটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী কয়েকদিন এটার প্রভাবে কে কি ফরিয়া ব্যবসায়ীরা কে কোন ফায়দা লুটে এবং সেই ফায়দা লুটাটা সরকার কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। যে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টা কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির কোনো একটা মাপকাঠি নয়, এটা একটা ঘটনা, এটা লাগাতার থাকবে দাবিটা, কিন্তু কেবলমাত্র এইটা করা হচ্ছে না বলে এই সম্পর্ক উন্নত হবে না, এমন কোনো ইঙ্গিত, এমন কোনো বার্তা তারা দেন।
ফলে এই প্রশ্নটা যেহেতু প্রকাশ্যে তারা বিবৃতিতে উল্লেখ করেছেন এবং মরিশাসে গিয়েও ভারতীয় সাংবাদিকদের কাছে বলেছেন, তো স্বাভাবিকভাবেই সেই ঘটনাটার পরে এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাপ্তাহিক ব্রিফিং ছিল। এখানে রোজ তারা কোনো প্রশ্নের উত্তর দেন না। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো হতে পারে, সুযোগ আছে। তো আমাদের এখানে সপ্তাহে একদিনই যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয়, ফলে এই সপ্তাহে যা উত্তর দেওয়ার হয়ে গেছে আবার আগামী সপ্তাহে। সেই সমন্বয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় তারা কিন্তু এই কথাটা বলেছেন যে এটা কোনোভাবেই কিন্তু আহ তার উপর নির্ভর করছে না। দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটা আপনারা বাংলাদেশে হয়তো বহুল প্রচারিত নয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা নিজে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি চিঠি দিয়ে সেই রায়ের পর্যালোচনা করার কথা বলেছেন। তার তিনি 14 দিন সময়ের কথা বলেছিলেন এবং 14 দিন সময় অতিক্রান্ত হতে চলেছে। ফলে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি আন্তর্জাতিক কোনো আদালতে দ্বারস্থ হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এটা আমি এখনো জানতে পারিনি। হয়তো এটা একটা খুব শিগগিরই হয়তো জানা যেতে পারে। যেদিন যদি দ্বারস্থ হন তাহলে নিশ্চয়ই আমরা সেটা ভারতে থেকে জানতে পারবো। ভারতীয় সংবাদ মাধ্যমকে সেটা জানিয়েও দেওয়া হয় সাধারণত যে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন। তিনি গত 2 মের মধ্যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা তারা ঘুরে যাওয়ার পরেও তারা একটা কথা বলেছিলেন, যে এটাও বলেছিলেন যে ভারতে থেকে যেন শেখ হাসিনা এমন কোনো বিবৃতি না দেন। কিন্তু সেরকম কোনো বিবৃতি রাজনৈতিক বিবৃতি নয়, কিন্তু 7ই এপ্রিল এবং 10ই এপ্রিল এবং 17ই এপ্রিল দুদিনই কিন্তু মুজিবনগর প্রতিষ্ঠা উপলক্ষে তিনি আওয়ামী লীগ কর্মীবৃন্দর উদ্দেশ্যে ফেসবুক মারফত ভাষণ দিয়েছেন। কারণ ফেসবুক তো ভারতে নিয়ন্ত্রণ করার কিছু নেই, ফলে সেটা ফেসবুকের কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিতে পারেন বন্ধ করবেন কি করবেন না। ফলে এক কথায় আমি যেটা বলতে পারি, এর অর্থে এই নয় যে খুব দূর ভবিষ্যতে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে, এটা যারা ধারণা করছেন তাদের ধারণাটা ভুল, আমি এই কথাই বলতে পারি। এবং যে কথাটা আমি এটাও বলছি যে এই যে ধরুন আওয়ামী লীগের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে এক্সিকিউটিভ অর্ডারে, আর যে আইনটি আনা হয়েছে, যে আইনটির দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষিদ্ধ করা যেতে পারে, সেখানে কোনো রাজনৈতিক দলের কথা নাম নেই, কিন্তু ইঙ্গিত আছে যে এর দ্বারা যে কোনো দল হতে পারে। আমি তো এটাকে ইন্টারপ্রেট করছি যে আমি জানি না এটা বিএনপি কিভাবে নিচ্ছে। না, এটা সম্পূর্ণ মানে আমি অস্বীকার করতে পারছি না। আমারও কানে এসেছিল যে একটা ভাবনা চিন্তা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যেও আছে, নেই যে তা নয়। সেটা হচ্ছে যে কিভাবে নতুন আওয়ামী লীগ, ধরুন 17ই এপ্রিল যে মুজিবনগরে যে সরকার শপথ নিয়েছিল, তখন তো শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তিনি তো ছিলেন না, দেশে ছিলেন না। তার অবর্তমানে একজন অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিল, এটি অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিল, এটা ক্যাবিনেট তৈরি হয়েছিল শেখ মুজিবুর রহমান। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি ছিলেন না, যেহেতু জেলে ছিলেন, তিনি একজন অস্থায়ী রাষ্ট্রপতি। এখন একটা ভাবনা চিন্তা থাকছে, এরকম প্রস্তাব যে যায়নি এরকম কিছু না, এরকম প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল না, যে তাও নয় যে একটা অস্থায়ী কোনো কমিটি তৈরি করে কাজ করতে দেওয়া করার কথা। কিন্তু যে জিনিসটা যেটা স্পষ্ট বলা হচ্ছে না, একটা কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা এখানকে, যে শেখ হাসিনাকে কখনোই গ্রহণ করা যাবে না, কিন্তু তার পরিবর্তে যদি অন্য কেউ দায়িত্ব নেন তখন আওয়ামী লীগকে বিচার করা যেতে পারে। এক, দুই হচ্ছে তারা বলেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যদি তারা আবেদন করেন আদালতে, আবেদনকারীও হতে হবে শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে, এবং অন্য কেউ করলে তখন তারা বিবেচনা করে দেখতে পারে। এখন সেই বিষয়টা সিদ্ধান্ত শেখ হাসিনা নেবে, তাই না? ইতিমধ্যে শেখ হাসিনা নিজে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে তিনি তার আপিল করেছেন, হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে করতে পারেন। আমি যেটা সর্বশেষ আমার যেটা সব শুনে মনে হয়েছে যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এই সময় যে একটা প্রবল আর্থিক সংকটের মধ্যে বাংলাদেশ চলেছে, মানুষকে দীর্ঘদিন পেট্রোল ডিজেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে, গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব, এই যে একটা পরিস্থিতি, এই অবস্থায় মানে রাজনীতিটাকে প্রাধান্য দেওয়ার থেকে আমার মনে হয়েছে শেখ হাসিনা আর কিছুদিন অপেক্ষা করতে চাইছেন, যে পরিস্থিতিটা কোন দিকে যায়, কোন দিকে দাঁড়ায়, কি অবস্থা বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে দাঁড়ায়। আপনি যেগুলো শুনছেন, আমরা বাইরে থেকে তো এটাও শুনছি যে বাংলাদেশে
কি জানি না আবার একটা কোনো অঘটন ঘটবে কিনা এই আর্থিক সংকটকে কেন্দ্র করে। সেটাও কিন্তু আমাদের ভারতের বেশ কিছু গোয়েন্দাদের কাছে একটা সতর্ক বার্তা আছে। ফলে একটা অনিশ্চিত পরিমণ্ডলে একটা পার্টি সংগঠনকে তৈরি করা বা খাড়া করাটা, যার নিষেধাজ্ঞা রয়েছে যার উপর, সেটা করাটা কতটা বাস্তবসম্মত হবে। ফলে সেই বিষয়টা একটু অপেক্ষা করে দেখার বিষয় আছে। আমার মনে হয় এই বিষয়ে আরো 4-5 মাস বাদে হয়তো নিশ্চয়ই, এরকম নয় যে এরকম আমি যতটুকু জানি বা শুনেছি তার ঘনিষ্ঠ লোকেদের থেকে, যে শেখ হাসিনা পদ আঁকড়ে ধরে থাকতে চাইছেন। কিন্তু শেখ হাসিনা যখনই কোনো কর্মী সভায় ভাষণ দিচ্ছেন, তাতে আমি অন্তত এমন একজনও কর্মী পাইনি যে বলছে শেখ হাসিনার বিকল্প কেউ নেতা। তিনি এখনো তার দলের কাছে গ্রহণযোগ্য, এখনো আমার মনে হয় তৃণমূল স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য। ফলে এই অবস্থায় তিনি যদি দেশের স্বার্থে বা দলের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেওয়ার সময়ের জন্য আমার মনে হয় আরো বেশি দিন অপেক্ষা করতে হবে। দেখুন এটার মধ্যে, ওই ভিজিটটার মধ্যে মানে অনেক বেশি মানে দৃষ্টিভঙ্গির ফারাকটা খুব স্পষ্ট ছিল, এটা ছিল না যে তা না। বা যখন আপনার পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফর করছেন, তখন তারা বলছেন এটা হচ্ছে শুভেচ্ছা সফর এবং স্টপ ওভার। তিনি স্থগিত, ওখানে ভারতে থেকে অন্যত্র যাবেন, তাই ভারতে থাকতে হচ্ছে। এই সুযোগে তিনি মিলিত হচ্ছেন, কিন্তু ভারত সরকার কিন্তু সেরকম বলেনি। ভারত সরকার বলেছেন এটা সরকারি সফর, মানে ভারত সরকার তাকে সম্পূর্ণ যা প্রোটোকল দেওয়া যে অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী ভিজিট করলে যা যা হয়ে থাকে, তাই গুলো প্রায় সবগুলোই হয়েছে, হয়নি তা না। আর বাংলাদেশের আগ্রহ ছিল অনেকগুলো, মূলত এই মুহূর্তে দুটি বিষয়ের প্রধান আগ্রহ ছিল, তিনটি বিষয় বলছি, দুটি বাংলা ভেঙে বলা যায়। একটা হচ্ছে তারা চাইছেন বাংলাদেশের মানুষ যে প্রবল, যারা বিশেষ করে ভারতে চিকিৎসার জন্য যেতেন, এই মেডিকেল ভিসাটা খুব সংকুচিত হয়ে গিয়েছে। সেই মেডিকেল ভিসাটা এবং বাণিজ্য সম্পর্কটা বাড়ানো দরকার। বাণিজ্য না হলে কিন্তু সেখানে কোনো রাজস্ব আসবে না, কর্মসংস্থান হবে না, বাণিজ্যটা বন্ধ হয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশে কিভাবে চালু করা যায়। ফলে এই দুটো বিষয় তার সঙ্গে ছিল, যেটা সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট। তারা তো চেয়েছেন, প্রকাশ্যেই বলেছেন, তারা জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু কোনো কারণে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎটা হয়নি, হতে পারেনি। কিন্তু তারা যে এগুলো চেয়েছিলেন তাদের প্রয়োজনীয়তাটা অনেক বেশি ছিল, এবং প্রয়োজনীয়তাটা ছিল বলে তারা ভারতে এসেছেন। পাছে বাংলাদেশে কোনো ভিন্ন বার্তা যায়, মনে হয় যে ভারতের কাছে আবার আত্মসমর্পণ করছে, সেই জন্য তারা একটা শুভেচ্ছা সফর বলে এটাকে ডিসক্রাইব করেছেন। আমরা কিন্তু সরকারি, ভারত কিন্তু সরকারি সফর বলেছে। এবং সেই সফরে আপনি যদি বলেন, আমি বলবো যে সবটা নীতিগত কেমন নয়, কারণ যে যোগাযোগটা হওয়ার কথা, তাদের যে আগ্রহটা, একটা কথা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা আছে স্পষ্ট, যে ভারত আগ্রহী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে সেগুলো হোক। মানে কেউ দেখা করলেন পরে কালকে একটা সিদ্ধান্ত হয়ে গেল কিছু একটা, সেরকম হচ্ছে না। এই দু দেশের মধ্যে ৭২ না ৭৩টা যৌথ ব্যবস্থাপনা আছে, মেকানিজম আছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, সেগুলোর একটা একটা করে বৈঠক শুরু হোক। সেই বৈঠক হয়তো খুব শীঘ্র কোনো একটা, হয়তো যৌথ নদী কমিশনের বৈঠক হয়তো সেগুলো শুরু হতে পারে, যৌথ সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়তো শুরু হতে পারে। ভিসা ব্যবস্থার ক্ষেত্রে আমি বলছি, পর্যটন ভিসা এখনো দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বা হচ্ছেও না আপাতত। কিন্তু মেডিকেল ভিসাটা যাতে বাড়তে পারে, বিজনেস ভিসা যাতে হয়, সেটা আমার মনে হয় এই পশ্চিমবঙ্গ আসামে যে নির্বাচন প্রক্রিয়া চলছে, নির্বাচন প্রক্রিয়া চলে, তখন হয়তো সেটা হলেও এইটুকু হয়তো হবে, শুরু হতে পারে। তবে এর জন্য আমাদের মনে হচ্ছে, আমি বলবো না যে সবটা নেগেটিভ, একটা যোগসূত্র স্থাপিত হলো নতুন সরকারের সঙ্গে। নির্বাচিত, ভারত বলেছিল নির্বাচিত সরকার হয়ে যেই ক্ষমতা আসবে তার সঙ্গে সম্পর্ক রাখা হবে, সেটার সব লক্ষণ আপনারা স্পষ্ট দেখতে পেয়েছেন। সেই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের স্পিকার প্রোটোকল অনুসারে নাম্বার 3 তিনি গিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন। তো ভারতের তরফ থেকে আগ্রহটা দেখানো হয়েছে যে আমরা সম্পর্ক রাখতে আগ্রহী। তো সেক্ষেত্রে পুরনো অতীত যেগুলো কালো স্মৃতি বলবো, সেগুলোকে উপেক্ষা করেই আমরা চাই নতুন ভাবে নতুন সম্পর্ক। বোধহয় একটা কমেন্ট শূন্য থেকে শুরু করা, শূন্যটা এই কারণেই শূন্য থেকে শুরু করা যে ইউনুসের আমার সংস্থাটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল,
ফলে সেটাকে আবার কি করে নতুন করে শুরু করা যায় সেই বিষয়ে একটা এই নীতিগত ঐক্যমত হয়েছে যে আপাতত দুদেশের দ্বিপাক্ষিক পর্যায়ের বৈঠকগুলো পর্যায়ক্রমে শুরু হতে পারে। এটা যদি বলেন, এটা আমি বলবো একটা ইতিবাচক দিক। হ্যাঁ, নিশ্চয়ই সেটাতে দুটো জিনিস থাকবে যেটা একটু গলার কাঁটার মতো হয়ে রয়েছে। সেটা হচ্ছে যে ওই শেখ হাসিনা প্রসঙ্গ এবং হচ্ছে তাদের আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়ার প্রসঙ্গ। এখন ফিরে যাওয়ার পর হুমায়ুন কবির খুব কঠোর ভাষায় বলেছেন শেখ হাসিনা বলে কোনো সেটা অতীত ইতিহাস, আওয়ামী লীগ বলে বাংলাদেশ আর কিছু নেই। এই কথাগুলোর মানে ভারতে কোনো খুব একটা ভালোভাবে নেওয়া হচ্ছে না, এটা আমাদের বোঝা। আপনাকে রাখবেন না রাখবেন সে তাদের, আমরা রাখতে চাই। কিন্তু এইগুলো কোনো এই অনেক যেরকম না ইউনুস বলেছিলেন সপ্তম সেভেন সিস্টার্স তাই বলতেন ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলা। শেখ হাসিনা আজকে একটা দিন ভারত মনে করে যত যাই বলুন, যে কোনো ভারত সরকারও যদি মনে করুন বাংলাদেশের সৃষ্টিটা আওয়ামী লীগের কারণে, আর বাংলাদেশের সৃষ্টি হওয়ার কারণে ক্যান্টনমেন্ট থেকে বিএনপি পার্টির জন্য দুটোর মধ্যে ফারাক আছে। কিন্তু তার বলে বিএনপির অবদান নেই, বিএনপির মুক্তিযুদ্ধে অবদান আছে নিঃসন্দেহে। দুটো পার্টি গঠন আলাদা না, একটা পার্টি স্বাধীন রাষ্ট্র তৈরি করে দিয়েছে যার ফলে তারা পার্টি গঠন করতে পেরেছে। ফলে সেই পার্টিটাকে অস্বীকার ভারতবর্ষের কোনো সরকার করতে পারে, ভারতের 140 কোটি মানুষের কেউ। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই দুদিন আগের একটা খবরের কথা মনে আছে। খবরটা কি ছিল? খবরটা এমন ছিল যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে চায় এবং রাশিয়া থেকে সেই তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুমতি দিয়েছে 60 দিনের জন্য, মানে 2 মাসের জন্য, যে 2 মাস সময়ের মধ্যে তোমরা রাশিয়া থেকে তেল কিনতে পারো। আপনাদের মনে একবার প্রশ্ন হয়নি তেল কিনবে বাংলাদেশ, বেচবে রাশিয়া, অনুমতি